অ্যাকাউন্টিং এর আমরা যে ইকোনমিক ইভেন্টস এবং এগুলোকে আইডেন্টিফাই করা, তারপর রেকর্ড করার যে বিষয়গুলো আমরা এর আগের ক্লাসগুলোতে আলোচনা করে আসছি, সেগুলো আসলে একটু রিভাইজ করা দরকার। আমরা ইকোনমিক যে ইভেন্টস আছে সেটাকে যদি আমরা ফার্স্টে আইডেন্টিফাই করে থাকি, আমরা আইডেন্টিফাই কিন্তু করার কথা বলেছিলাম যে সোর্স অফ ডকুমেন্ট, যেটা আমরা উৎস দলিলের মাধ্যমে আমরা সেগুলোকে ইকোনমিক ইভেন্টস হিসেবে আমরা আইডেন্টিফাই করে থাকি। যেমন চালান, রসিদ, এগুলো আমরা যখন পেয়ে থাকি তখনই আমরা বুঝে থাকি যে এই ইকোনমিক ইভেন্টসটা রেজ হয়েছে এবং এটাকে আমাদের রেকর্ড করতে হবে। যখন আমরা রেকর্ডের দিকেই যাই তখন কিন্তু আমাদের আমাদের যে মেথডটা আছে সেটা হলো ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিতে আমরা প্রত্যেকটা ইকোনমিক ইভেন্টস কে আমরা হিসাবের বইতে রেকর্ড করে থাকি। এখন ডাবল এন্ট্রি সিস্টেমের মধ্যে আমরা প্রথমেই প্রত্যেকটা ইকোনমিক ইভেন্টস এর সাথে রিলেটেড দুইটা পার্টিস কে আমরা আইডেন্টিফাই করে থাকি। এই ব্যাপারে আমরা প্রাথমিকভাবে সহজ একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, যেটা হলো যে ইকোনমিক ইভেন্ট যেটা আছে সেখান থেকে আমরা ফার্স্ট পার্টিসটা আমরা ইন্ডিকেট করব। যেমন আমরা যদি দেখি প্রোডাক্ট পারচেজের সময় আমরা এখান থেকে পারচেজ অ্যাকাউন্টটা নিলাম, আমরা অ্যাসেট পারচেজের সময় আমরা অ্যাসেট অ্যাকাউন্টটা নিব, আবার প্রোডাক্ট সেলস এর ক্ষেত্রে সেলস রেভিনিউ অ্যাকাউন্টটা নেব, এক্সপেন্সের ক্ষেত্রে ওই যে এক্সপেন্সটা হয়েছে সেই এক্সপেন্সটা স্যালারিজ যদি হয়ে থাকে স্যালারিজ এক্সপেন্স অ্যাকাউন্ট আমরা নেব। এখন এই যে আমরা এই সহজেই ফার্স্ট যে পার্টিটা আছে সেটা আমরা আমরা এখান থেকে সহজেই আইডেন্টিফাই করতে পারি। এখন আমাদের তো দরকার অ্যানাদার পার্টি, মানে দুইটা পার্টি থাকে প্রত্যেকটা কি বলে ইকোনমিক ইভেন্টস এর সাথে দুইটা পার্টি রিলেটেড থাকে। এই দুইটা পার্টিকেই রেকর্ড অ্যাকাউন্টস এর বইতে রেকর্ড করাটাই হলো ডাবল এন্ট্রি সিস্টেমের মূল শর্ত। আমরা এখন যদি দেখলাম যে আমরা এখান থেকে ইকোনমিক ইভেন্টস থেকে তো আমরা ফার্স্ট পার্টিটা পেলাম, আর তাহলে আমরা সেকেন্ড পার্টিটা কোথা থেকে পাবো? সেকেন্ড পার্টিটা আমরা নর্মালি মোড থেকে নিয়ে নেই। মোড আমরা যে ট্রানজেকশনটা হলো আমাদের সেই ট্রানজেকশন বা ইকোনমিক ইভেন্টস যেটা হলো সেটাকে আমরা কোন মোডে হয়েছে, সেটা কি ক্যাশে হয়েছে, নাকি সেটা চেকে হয়েছে, নাকি সেটা অন অ্যাকাউন্টে বা ধারে হয়েছে, না বিলের মাধ্যমে হয়েছে। যখনই আমাদের এটা ক্যাশে হয়ে থাকবে তখন কিন্তু আমরা এটাকে ক্যাশ অ্যাকাউন্ট আমরা নিব। আমাদের চেকে হয়ে থাকলে ব্যাংক অ্যাকাউন্ট নেব। অন অ্যাকাউন্ট যদি হয়ে থাকে আমরা এক্ষেত্রে যদি আমাদের যদি পারচেস থাকে তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আসবে, আর যদি সেলস এর ক্ষেত্রে সেলসটা যদি অন অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট রিসিভেবলটা নেব। ঠিক একই কথা অন বিলের ক্ষেত্রেও যদি আমরা যদি বিলটা যদি আমরা পারচেজের সময় ইউজ করে থাকি তাহলে এটা আমার বিলস পেয়েবল হবে। আর যদি এটা আমরা সেলস এর ক্ষেত্রে ইউজ করে থাকি তাহলে এটা আমাদের বিলস রিসিভেবল হবে। তো এইভাবে আমরা মূলত অ্যানাদার পার্টিটাকে আমরা ফাইন্ড আউট করতে পারি। তো এখন আমাদের কোন পার্টিটা ডেবিট হবে কোন পার্টিটা ক্রেডিট হবে এটা কিন্তু আমরা এর আগের ক্লাসে ওই অ্যাকাউন্টিং ইকুয়েশনের মাধ্যমে দেখে নিয়েছিলাম। তাহলে সেটাকে আরেকবার আমরা দেখে নিতে পারি। মানে অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে দুইটা পার্ট সাইডের কথা বলেছিলাম, যে অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে একটা হলো লেফট হ্যান্ড সাইড থাকে যেখানে আমাদের অ্যাসেটস গুলো থাকে, আর ইকুইটি হলো আমাদের রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের ডান মানে রাইট হ্যান্ড সাইডে থাকে। তো আমরা বলেছিলাম যে ডেবিট এবং ক্রেডিট কি। ডেবিট এবং ক্রেডিট হলো মানে দুইটা ভাবে বলা যায়। আমি আমি ইকুয়েশন থেকে বলছি যে আমার অ্যাসেটস মানে ইকুয়েশনের বাম দিকটা হলো ডেবিট, আর আমার মানে ইকুয়েশনের ডান পাশটাই হলো ক্রেডিট। এটা মনে রাখার জন্য সহজ। আর আমাদের যখনই এ কি বলে লেফট হ্যান্ড সাইডটা বেড়ে যাবে তখন এটা ডেবিট হবে। আর যদি যে কোনো কারণে যদি আমার রাইট হ্যান্ড সাইডটা বেড়ে যায় মানে বেড়ে যায় তাহলে আমার ওইটা ক্রেডিট হবে। তাহলে এইভাবে সহজে মনে রাখা দরকার। এখন আমরা যদি আমাদের এই যে বাম পাশের যেই মানে আমাদের এর যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে যদি আমরা ইন্ডিকেট করতে পারি তাহলে দেখা যায় যে ওই এলিমেন্টস গুলো কিন্তু বেড়ে গেলে ডেবিট। যেমন আমি যদি বলি যে আমাদের অ্যাসেটস এর মধ্যে কি কি আছে, যেমন ক্যাশ, ব্যাংক, আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল, তারপর আমাদের যে অ্যাসেটস গুলো বিল্ডিং, মেশিনারিজ, তারপর আমাদের ফার্নিচার, এগুলো থাকতে পারে। তো এগুলো যদি কোনো মানে কোনো ইভেন্টস এর কারণে যদি বেড়ে যায় তাহলে ওই আমাদের ওই মানে অ্যাকাউন্টে ডেবিট হবে।
তো আমাদের এখানে যদি মানে ডান পাশে যদি আমরা আসি, আমাদের যে ইকুইটি যেগুলো আছে এগুলো যদি বেড়ে যায়, তাহলে তো আমাদের ইকোনমিক মানে কি বলে যে ইকুইটি গুলো আছে সেগুলো আমাদের ক্রেডিট হবে। তাহলে ইকুইটির মধ্যে কি কি এলিমেন্টস গুলো আছে, আমরা যদি এগুলোকে মানে এরপরে আমরা চলে যাবো যে আমরা এলিমেন্টস গুলো কি কি হতে পারে। তো আমাদের ফার্স্ট এলিমেন্টস হলো এল, এবং সেকেন্ড এলিমেন্টস হলো ও ই, যেটা আমরা এল হলো লায়াবিলিটিস। লায়াবিলিটিস বলতে আমরা কোনগুলোকে বুঝে থাকি, যেমন আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, বিলস পেয়েবল, আবার দেখা গেল যে যদি আমাদের কোনো একটা স্যালারিস পেয়েবল থাকে, কোনো একটা এক্সপেন্স আমরা কি বলে ওই দেওয়া হয়নি, তাহলে আবার আবার দেখা গেল কারোর কাছ থেকে আমরা মানে রেভিনিউটা মানে অ্যাডভান্সে নিয়ে নিয়েছি। তো এইগুলো আমাদের আমাদের লায়াবিলিটিস এর মধ্যে পড়ে। কোনো কারণে যদি আমাদের অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস রিসিভেবল, সরি অ্যাকাউন্টস পেয়েবল, তারপর বিলস পেয়েবল, তারপর হলো আমাদের যে এক্সপেন্স পেয়েবল, আবার দেখা গেছে আর্ন আর্ন রেভিনিউ, এগুলো যদি কোনো কারণে বেড়ে যায় তখন ওগুলো সবগুলোই হবে ক্রেডিট, কারণ ওগুলো সবগুলো হলো আমার এল এর এলিমেন্টস। আর সেকেন্ড পয়েন্টে যদি আমি আসি, যে আমাদের ও ই যেটা ও এর এলিমেন্টস আমাদের এখানে চারটে আমরা এখানে দেখিয়েছি। সেটা হলো যে আমাদের একটা হলো ক্যাপিটাল, যেটা আমাদের ওনার্স ওনার যেটা যেটা করে পে করে আমাদের প্রতিষ্ঠানের মধ্যে মধ্যে যেটা প্রদান করে আর কি। এই সিটাই হলো আমাদের জন্য মালিকের যে মানে প্রদত্ত যে ক্যাপিটালটা আছে সেটা, এটার কারণে ও ই বেড়ে যায়। যার কারণে আমাদের এই ওইটাকে যেটাকে যে যে বাড়াবে সবাই ক্রেডিট। যেমন ক্যাপিটাল বাড়ায়, রেভিনিউ, এটাও আমাদের ওই কে বার কারণে আমাদের সি এবং আই বা ইনকাম অর রেভিনিউ, এই দুইটা আমাদের ওই কে বাড়ার জন্য এই দুটোটাই ক্রেডিট। আবার আমাদের ড্রয়িংস, এটা ওইটাকে কমায় দেয়, আবার এক্সপেন্সেস এটাও আমাদের ওই কে কমায় দেয়, যার কারণে এই দুইটা হলো ক্রেডিট। আর আমরা যদি বলে থাকি যে আমাদের আসলে আমাদের যে অ্যাকাউন্টস এর মধ্যে আমরা যদি দেখি, আমাদের ক্লাসিফিকেশনের মধ্যে আমাদের সম্পদ হিসাব একটা, তারপর হলো দায় হিসাব একটা, তারপর হলো আমাদের এই যে এখানে আয় হিসাব একটা, ব্যয় হিসাবে একটা, এটা আমরা একটু পরে অন্যান্য বিস্তারিত ভাবে দেখে নেব। তো এগুলো সবগুলো মানে যখনই আমাদের সম্পদ হিসাব এখানে দেখলাম, এখানে আবার দেখলাম লায়াবিলিটি, এগুলো হলো আবার হিসাবের মাধ্যমে কিভাবে ডেবিট ক্রেডিট নির্ণয় করে, মানে আমরা এখান থেকে দেখতে পাই যে আমাদের যেই হিসাবের যে শ্রেণীবিভাগ আছে সেটা কিন্তু এই ইকুয়েশন থেকেই কিন্তু এক্সপ্লেন করা যায়। আচ্ছা যাই হোক, তো আমরা আমরা এখান থেকে দেখবো যে আমাদের বাম পাশে যা আছে সব হলো ডেবিট, আর ডান পাশে যা আছে সব ক্রেডিট। কখন ক্রেডিট হবে, যখন বাম পাশের টা বৃদ্ধি পাবে তখন এটা ডেবিট হবে, আর ডান পাশেটা যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হবে। ঠিক তেমনি আবার যখন আমার বাম পাশটা যদি কমে যায়, যেমন আমার ক্যাশ কমে গেল, ক্যাশ টাকা আমি প্রদান করতেই পারি, কমে গেল, তাহলে আমার ক্যাশ অ্যাকাউন্ট কিন্তু তখন ক্রেডিট হবে, কারণ এ বেড়ে গেলে ডেবিট, এ কমে গেলে ক্রেডিট। ই বেড়ে গেলে ক্রেডিট, কমে গেলে ডেবিট। যখন আমরা দেখলাম যে আমি যদি কোন একটা প্রোডাক্ট পারচেজ করলাম, আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে ধারে করলাম কিন্তু আমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গেল, তার মানে আমার অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্ট ক্রেডিট হবে। আর যখন আমরা ওই অ্যাকাউন্টস পেয়েবল কে টাকা পে করে দেব, তখন দেখা যাবে যে আমাদের লায়াবিলিটিসটা কমে যাবে, তখন অ্যাকাউন্টস পেয়েবল অ্যাকাউন্টটা ক্রেডিট হয়ে যাবে। তো এই বিষয়গুলো এত যদি এর আগে ধারণা থাকে তাহলে বোঝাটা সহজ হবে। আর যদি বোঝাটা যদি মানে নতুন হয়ে থাকো তাহলে তো আসলে বুঝতে একটু সময় লাগবে। তবে হাল ছাড়া যাবে না। চেষ্টা চালিয়ে যেতে হবে, এর সাথে লেগে থাকা, এবং এই লেকচার গুলো দেখার পরে বই পড়া বা মানে এর পরবর্তীতে ধাপগুলো স্টেপ বাই স্টেপ করা। তাহলে দেখা যাবে যে বুঝে চলে আসবে। ১ম এই একটা কিছু শুনে একেবারে মানে আসলাম, দেখলাম এবং জয় করলাম, এটা না। সময় লাগে। এটা সময় দিতে হবে। আমরা দেখেছেন বাম দিকের যে বিষয়টা ছিল সেটা হলো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, সম্পদ হ্রাস পেলে ক্রেডিট, তারপর হলো দায় বৃদ্ধি পেলে ক্রেডিট। এটা আমরা মুখস্থ করে ফেলেছিলাম। এই ৪ টা আমরা মুখস্থ করে ফেলেছিলাম। মুখস্থ ১ম এ না বুঝতে মুখস্থ করে ফেলাই ভালো। দায় যদি বৃদ্ধি পায় ক্রেডিট, মানে হ্রাস পেলে ডেবিট। মূলধন যদি যে মানে ক্যাপিটাল যেটা আছে সেটা যদি বেড়ে যায় ক্রেডিট, হ্রাস পেলে ডেবিট। তার মানে এইটা মূলধনটা কখন বেড়ে যায়? যখন প্রতিষ্ঠানে মালিক কোন কিছু পে করে। আর যদি না মানে প্রতিষ্ঠান থেকে মালিক যদি কোন কিছু গ্রহণ করে তখন কিন্তু মূলধনটা হ্রাস পায়। আ এটা কিন্তু তখন ডেবিট হয়ে যায়। উত্তোলন হিসাব বা ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট হয়। রেভিনিউস যে আয় ব্যাপারটা যে যদি রেভিনিউ বেড়ে যায় তখন আমাদের এটা আ ক্রেডিট হয়, আর কমে গেলে ডেবিট। আর এক্সপেন্স যদি আমার বেড়ে যায় তাহলে আমার ডেবিট, আর কমে গেলে
কেটে। তো এই বিষয়গুলো আমাদের এর আগেও ক্লাসগুলোতে দেখেছি। জাস্ট একটা রিভাইজ করছি। কারণ এই জিনিসটা যদি ১ম এই বুঝা না যায় তাহলে পদে, পদে আসলে খুবই হোঁচট খেতে হয়। এইজন্য এই ব্যাপারটা বেশি গুরুত্ব দেওয়া। অ্যাকাউন্টিং এর যে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্রগুলো এর আগে অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে দেখেছি, আমরা এখন একটু ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমরা কিছু আদার্স যে আমাদের যেই সিস্টেম গুলো আছে সেগুলোও দেখাচ্ছি। কারণ কে কোন সিস্টেমে বুঝে, কিভাবে ডেবিট ক্রেডিট বুঝে এটাই এটার জন্য এই চেষ্টাটা। তো আমাদের যে আধুনিক পদ্ধতি আমাদের হিসাবের যে শ্রেণী বিভাগগুলো আমরা নরমালি ৪ টা ভাগে ভাগ করে থাকি। একটা হলো সম্পদ হিসাব, আরেকটা হলো ব্যয় হিসাব, আরেকটা হলো আয় হিসাব, আরেকটা হলো দায় হিসাব। এই যে সম্পদ হিসাব এটাকে এইটা সম্পদ। মানে এটা মুখস্থ করে ফেলা যে আমার হিসাব হলো ৪ টা। একটা হলো সম্পদ হিসাব, একটা হলো ব্যয় হিসাব, আয় হিসাব, আর একটা হলো দায় হিসাব। এখন আমাদের এর আগের ক্লাসের মধ্যে আমরা যে মালিকানা সত্ত্বের যেটা মূলধন হিসাব, পরে উত্তোলন হিসাব এটাকে দায় হিসাবের মধ্যে ধরে নেওয়া। দায় হিসাবের মধ্যে মনে নেওয়া। মনে করা। আর সম্পদ যখনই বেড়ে যাবে ডেবিট, সম্পদ কমে গেলে ক্রেডিট। ব্যয় বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। মানে সম্পদ আর ব্যয় হিসাব যতগুলো আছে সবগুলো আ জন এ বে এই ২ টা বেড়ে গেলে ডেবিট, কমে গেলে ক্রেডিট। মুখস্থ করার সুবিধার জন্য এই ২ টা পাশাপাশি দেওয়া। আর আয় হিসাবের ক্ষেত্রে আমাদের এইখানে হলো আমাদের আয় হিসাব আর দায় হিসাব। আয় হিসাব মানে রেভিনিউস অ্যাকাউন্ট যেগুলো আছে সেগুলো বেড়ে গেলে ক্রেডিট আর কমে গেলে ডেবিট। আর লায়াবিলিটিস অ্যাকাউন্ট যতগুলো আছে সবগুলো বেড়ে গেলে ক্রেডিট আর কমে গেলে ডেবিট। তো এখন এই যে এটা মুখস্থ করে ফেলা সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় হিসাব, দায় হিসাব সিকিউর মনে করে মুখস্থ করে যে ১ম ২ টা বেড়ে গেলে ডেবিট আর পরের ২ টা বেড়ে গেলে ক্রেডিট। এরপর দেখা গেল যে ধরো কমে গেলে কি হবে তার উল্টা রিফ্লেক্স। এটা মানে মুখস্থ করে ফেললে সহজেই ভাবে। আমরা যারা অ্যাকাউন্টিং এর সাথে ১ম পরিচিত হয়ে আসছি, তাদের জন্য আমাদের মানে আমাদের যেই ব্যয় হিসাবের যে শ্রেণীবিভাগগুলো আছে, যেমন আমাদের আ মানে ব্যয় হিসাব, আয় হিসাব, সম্পদ হিসাব, দায় হিসাব, মালিকানা সত্ত্ব হিসাব। যেই হিসাবগুলো আছে, এই হিসাবগুলোর সাথে সম্পৃক্ত ব্যয়গুলো কিরকম হতে পারে? এগুলো আমাদের একটা ধারণা ১ম এ থাকাই দরকার। যেমন আমাদের প্রতিষ্ঠান নরমালি সম্পদ কোনগুলো হয়ে থাকে? যেগুলো আমরা অ্যাসেটস অ্যাকাউন্টস কোনগুলোকে বলে থাকি? মানে ক্যাশ টাকা বা ক্যাশ অ্যামাউন্ট ব্যাংকে জমানো টাকা, তারপর অ্যাকাউন্টস রিসিভেবল বা দেনাদার যেটা মানে তারপর আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, সুনাম, ইজারা সম্পত্তি, বিনিয়োগ, প্রাপ্য বিল এগুলো সবই আমাদের জন্য সম্পদ। এগুলো আমরা আম এ এ সম্পদ হিসেবেই দেখব। আর এগুলো কোন কারণে যদি বেড়ে যায় তাহলে তো আমাদের যে মানে ওই অ্যাকাউন্টে আমরা ডেবিট করি। কিভাবে ডেবিট করি? নগদ টাকা বেড়ে গেলে নগদান হিসাব ডেবিট বা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক বেড়ে গেলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, দেনাদার বেড়ে গেলে আমাদের প্রাপ্য হিসাবে ডেবিট করে থাকি বা অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাকাউন্টে ডেবিট করে থাকি। আসবাবপত্র বেড়ে গেলে আমরা বা আমাদের ফার্নিচার অ্যাকাউন্টে ডেবিট করে থাকি। যন্ত্রপাতির জন্য তো আমরা ওই কি বলে মেশিনারিজ অ্যাকাউন্ট, দালান কোঠার জন্য বিল্ডিং অ্যাকাউন্ট, সুনামের জন্য গুডউইল অ্যাকাউন্ট, ইজারা সম্পত্তিতে লিজ অ্যাসেটস অ্যাকাউন্ট, আমাদের যেটা আবার বিনিয়োগ ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট, প্রাপ্য বিল যেটা আমরা বিলস রিসিভেবল অ্যাকাউন্ট এগুলো সবগুলো এভাবে আমরা ডেবিট করে থাকি। তো আমরা আমাদের ব্যয়গুলো একটু দেখি যে আমাদের প্রতিষ্ঠানে কি ব্যয়গুলো হতে পারে। একটা হলো পারচেজ একা বা মানে ক্রয়, অপচয়। অপচয়টা কিন্তু আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে চিনে থাকি। আমাদের অপচয়টা মানে হলো আমাদের সম্পদের যেই মূল্যটা আমাদের ব্যবহারের জন্য কমে যায়। অবলোপন। আমরা দেখা গেল যে কোন মানে ইজারা সম্পদের ক্ষেত্রে আমাদের যদি কখনো বা আমাদের আরো কিছু অ্যাডভান্স এক্সপেন্স আছে যেগুলো আমরা মানে অ্যাডজাস্টমেন্ট করি আমাদের কারেন্ট ইয়ার এর সাথে সেগুলোকে আমরা অবলোপন হিসেবেই দেখাই। আমরা বেতন, মজুরি, মনিহারি, অনাদায়ী পাওনা মানে ব্যাড ডেট যেটা আমরা টাকাটা আমরা চেষ্টা করে পাই না, কমিশন প্রদান, বাট্টা প্রদান, ভাড়া প্রদান, সুদ প্রদান, বিজ্ঞাপন খরচ, পরিবহন খরচ, ডাক ও তার বাবদ যে খরচ, শিক্ষানবিশ ভাতা, শুল্ক মানে ডকজাত এগুলো সবগুলোকে আমরা ব্যয় হিসেবে চিনে থাকি। এখন আমার প্রতিষ্ঠানে যে আয়গুলো কি হয়ে থাকে সেগুলোর মধ্যে আমাদের খুবই অল্প কিছুই আয় থাকে। বিক্রয় তার মধ্যে ১ম আমরা যদি দেখা গেল যে এটা বিজনেস করি যদি এ সে প্রোডাক্ট ওরিয়েন্টেড থাকে তাহলে তো আমরা আমাদের সেলস রেভিনিউ অ্যাকাউন্টটাকে আমরা আ আম আয় ফার্স্ট আয় হিসেবে পাবো। আর যদি আমাদের সার্ভিস ওরিয়েন্টেড ফার্ম থাকে তাহলে কিন্তু আমরা সার্ভিস রেভিনিউ আমাদের ফার্স্ট রেভিনিউ ইনকামটা পাবো। আর সুদ পাওয়া গেল, কমিশন পাওয়া গেল, ভাড়া পাওয়া গেল, বাট্টা পাওয়া গেল, শিক্ষানবিশ সালামি এগুলো সবগুলিকে আমরা আয় হিসেবে দেখে থাকি।
আমাদের যে দায়গুলো আছে, দায়ের মধ্যে মানে আমাদের ঋণ থাকে। তারপর হলো পাওনাদার বলতে আমরা যেটাকে বুঝে থাকি যে আমরা তার কাছ থেকে প্রোডাক্ট পারচেজ করেছি বাট টাকা এখনো পে করিনি। যেটাকে আমরা অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে দেখে থাকি। বকেয়া ব্যয়, আ অ্যা তারপর হলো অগ্রিম আয়, প্রদেয় বিল, ব্যাংক জমা দিতে এগুলো আমাদের জন্য আমরা দায় হিসেবেই দেখে থাকি। আর মালিকানা তহবিলের যে বিষয়টা আমরা যদি দেখি যে মালিকানা তহবিলটা কিসে মালিকানা তহবিল মালিকানার সত্ত্বর সাথে যেই হিসাবগুলো জড়িত যেমন আ মূলধন, উত্তোলন, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম এগুলো হলো মালিকের সাথে জড়িত। কারণ আমরা যখনই মূলধন মালিক প্রদান করবে, আমাদের মূলধন হিসাবটা আমরা ক্রেডিট করব। মালিক যদি ব্যক্তিগত প্রয়োজনে কোনো কিছু প্রতিষ্ঠান থেকে উত্তোলন করে নেয়, সেটা যে উত্তোলন হিসাবটাকে আমরা ডেবিট করব। আয়কর এটা যেহেতু মালি ইন আ এক মালিকানা কোম্পানির ক্ষেত্রে আমাদের আয়করটা মালিকের ব্যক্তিগত খরচ হিসেবে দেখা হয়। কারণ নেট ইনকাম পুরোটাই আ মালিক নিজে কনজিউম করে। এজন্য এর উপরে যে ট্যাক্সটা আসে সেটা মালিকের ব্যক্তিগত খরচ হিসেবেই দেখা হয়। জীবন বীমা প্রিমিয়াম প্রতিষ্ঠানের কোনো লাইফ থাকে না। মালিকের ব্যক্তিগত জীবন মালিকের জীবনের উপরে আমরা যেই ইন্সুরেন্সটা করে থাকি, ওইটার জন্য তার যে প্রিমিয়ামটা আমরা প্রদান করে থাকি, এটা মালিকের ব্যক্তিগত খরচ হিসেবেই দেখা হয়। এইভাবে আমরা আমাদের মানে খরচগুলোকে একটু দেখে নেব এবং এগুলার যেহেতু আমরা অনার্স লেভেলের স্টুডেন্টস এগুলোর ইংলিশ টার্ম গুলো আমাদেরকে মনে রাখতে হবে।